স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। অবশেষে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। রাজপথে থেকে দেশের জন্য বেশি ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন তিনি। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নতুন রাজনৈতিক দলের হাল ধরতে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান, তার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর পাশাপাশি অন্যান্য কমিটি থেকেও পদত্যাগ করেছেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এছাড়াও এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদের আশা, উপদেষ্টার দায়িত্বে থেকে যেসব কাজ করেছেন তার ফল জনগণ পাবে এবং তাকে মূল্যায়ন করবে। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। তিনি জানান, আরও কেউ যদি রাজনৈতিক দলে অংশ নিতে চান তারাও সরকার থেকে পদত্যাগ করবেন। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। নতুন দলের আহ্বায়ক হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করতে হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন তদন্ত কমিশন সুপারিশের ভিত্তিতে পিলখানা হত্যার বিচার করবে সরকার। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। পিলখানা ট্র্যাজেডির 16 বছর আজ। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের বিভীষিকাময় দিনটি প্রথমবার জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানরাও। শহীদদের আত্মীয়গণকে এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত 15 বছর ধরে বিচারটা একদম ফ্লেক্সিবল ভাবে নেওয়া হয় নাই, খালি বলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যারা আছে তারা এখন মনে দুঃখ আছে, এখনই বেদনা শেষ হয় না, দুঃখটা শেষ হয় না। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন বিচারটা হয়। শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পিলখানা ট্র্যাজেডির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে। কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। তাগিদ দেয়া হয় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির নিশ্চিতের। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়।
দিনটিকে জাতীয় দিবস করায় সরকারকে ধন্যবাদ জানান রাজনৈতিক দলের নেতারা। মেহির মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হয়, তাই ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণ অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, যে কোনো ভালো উপদেশ গ্রহণ করবে সেনাবাহিনী। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের বিভীষিকাময় দিনটি স্মরণ করা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে কেউ কেউ। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও বলেন সেনাপ্রধান। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সব বাহিনীকে একযোগে কাজ করার কথাও বলেন সেনাপ্রধান। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। মেহির মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 29 মিলিয়ন মার্কিন ডলারের অনুদান কোথায় কিভাবে খরচ হয়েছে সরকার তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, সত্যতা না থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে বলতেন না। এখন এটা উনি এলিগেশন করেছেন, ওটা ট্রু থাকতে পারে, এইটা আমরা সার্টেন করবে, এটা তো ইসেরা জানবে, এই টাকাগুলো আসলে ইআরডি জানবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, শুনেছি আবার নন গভর্নমেন্টে যাবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে আমরা জিজ্ঞেস করে কোথায় আসে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের পরবর্তী শুনানি হবে আগামীকাল। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। পরে আজহারুল ইসলামের আইনজীবীরা বলেন, সারা বিশ্বে যুদ্ধাপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক আইনে, অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন বলবৎ করেনি। আজহার 2012 সালে গ্রেপ্তার হবার সময়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া, ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয়, এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয়নি। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, কেন আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে হলো বিচার করতে গিয়ে। ছাই হয়ে গেছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেক। ভূষীভূত 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। আগুনে 100 কোটি টাকার ক্ষতির দাবি করেছেন সংশ্লিষ্টরা। প্রত্যাহার করা হয়েছে ইকো ভ্যালিতে পর্যটক যাওয়া আসায় নিষেধাজ্ঞা। মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি। আকাশে নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়েছে। চারপাশে যতদূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়। মেঘের বাড়ি বলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক।
সেই মেঘের রাজ্য এখন পোড়ামাটি। সোমবার আগুনে ধ্বংস হয়ে গেছে 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান ও লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 জন সব হারিয়ে এখন পথে বসার অবস্থা। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা বলা হলেও এখনো কিছু পাননি তারা। কালকেও সারাদিনও ভাত খাইনি, এখনো ভাত খাইনি, কারণ উনি তো লক্ষ কোটির মালিক, আমি ব্যবসা করি মাত্র 2 দিন। কোনোভাবে সহযোগিতা পাই নাই, এই একমাত্র এই যে সেনাবাহিনী, এখানকার সেনাবাহিনী যারা আছে এরা আমাদেরকে খাবার দিচ্ছে। 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের নিজের তো অনেক, আর সবগুলো এভরিথিং মিলাতে গেলে তো প্রায় 100 কোটি টাকার উপরে। আমার আর কোনো কিছুই নাই, যেটা আমার নিজেরই 4টা প্রতিষ্ঠান পড়ে গেছে। এখানে সরকার থেকে কখনোই ফায়ার সার্ভিসের যে প্রয়োজনীয়তা, একটা ক্লিনিকের যে প্রয়োজনীয়তা, কখনোই উদ্যোগ নেওয়া হয় নাই। আর সাজেক ভ্যালিতে দমকলের কোনো স্টেশন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতার কথা জানায় ফায়ার সার্ভিস। আর্মি, বিজিবি এবং ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের 2 ঘন্টা সময় লাগে। আমরা 3 বছর আগেও সরকারকে আবেদন করেছি, ফায়ার সার্ভিসে আমরা আবেদন করেছি, জোন মহোদয় এবং রিজন কমান্ডারকে অনুরোধ করেছি এই সাজেক পর্যটনটাকে বাঁচাতে হলে একটা ফায়ার স্টেশন দরকার। তবে কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনো পরিষ্কার জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। এ পর্যায়ে জানাবো অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলার 25তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুরভি। আপনার মাধ্যমে সবাইকে জানাচ্ছি অমর একুশে বইমেলার শুভেচ্ছা। তো অমর একুশে বইমেলার আজকে 25তম দিন, যেমনটা আপনি বলছিলেন 25তম দিনে আজকে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি, অর্থাৎ আজকে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে অনেক বেশি বেড়ে গেছে। এই মুহূর্তে আমি যেখানে আছি আমার অদূরেই ঢিলছোড়া দূরত্বেই কিন্তু বইমেলার যে টিএসসি গেট সেটি, অর্থাৎ টিএসসি থেকে যারা আসলে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করছে, শেষের দিকের বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করছে, তাদের সমাগম কিন্তু এই জায়গাটিতে দেখা যায়। যেহেতু এবারে বইমেলার স্টল সংখ্যা 900টার বেশি এবং 600টার বেশি প্রতিষ্ঠান মিলেই কিন্তু এতগুলো পুরো আয়োজনটাকে, সমাগমটাকে মুখরিত করে রেখেছে, তাই এবারের বইমেলায় কিন্তু শুরুর দিকে আমরা যখন বিভিন্ন প্রকাশকদের সাথে বিভিন্ন স্টলে কথা বলছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে দর্শনার্থীদের সংখ্যা বেশি, দর্শকদের সংখ্যা বেশি হলেও অপেক্ষাকৃতভাবে যারা বই ক্রেতা আছেন তাদের সংখ্যাটা কম। এবং এর পরবর্তীতে কিন্তু এখন যখন বইমেলা একদম শেষের দিকে চলে যাচ্ছে, এখন কিন্তু স্টলে স্টলে আসলে দর্শনার্থীদের সংখ্যাটা বেশি পাওয়া যাচ্ছে এবং রং বেরঙের স্টল আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আসলে যারা আছেন, বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন, বই প্রেমী রয়েছেন, বইয়ের মলাটটাকে যারা পছন্দ করেন, সেই বইয়ের মলাটের খোঁজে, নতুন বইয়ের গন্ধে কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এবং এই আনন্দের জায়গা থেকে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে যেহেতু বইমেলার একটা খুবই শেষের একটা পর্যায়ে আমরা চলে এসেছি, তো এই পর্যায়ে অনেকগুলো খবর আছে আমাদের সহকর্মী উর্মির কাছে। আমরা একটু চলে যেতে চাই মেলার অপর প্রান্তে, সহকর্মী বিশ্বাস জাহান উর্মি আছেন তার কাছে। উর্মি, জানাবেন মেলার পরিস্থিতি। বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক, বিরোধীকে বাঁচতে দাও, বিরোধীকে বাঁচতে দাও, বিরোধীর দৃষ্টি দিয়েও সবাই নিজের হিসেব নিক। যুক্তিকে বাঁচতে দাও, যুক্তিকে বাঁচতে দাও, যুক্তির স্বচ্ছ আলোয় সানিয়ে নিচ্ছি আমার চোখ। বিতর্ক চলতে দাও, বিতর্ক চলতে দাও, নাই বা করলে সন্ধি। বিরোধীর যুক্তিটাও বন্ধুরা আমলে নাও, বিরোধীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক। এরকম একটি মুক্ত সমাজ করার জন্য এই সুমন চ্যাটার্জির এই গানটার কথা আপনাদের সবাই নিশ্চয়ই মনে আছে। একটা মুক্ত সমাজের জন্য বিতর্ক কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি, এই গানটার মধ্যে সেই কথাগুলো কিন্তু আছে। আজকে বইমেলার 25তম দিনে লগ্ন আপনাকে আমি জানাতে চাই যে আমার সাথে আসলে অতিথি রয়েছেন একজন বুলবুল হাসান, তার একটি বই এই বিতর্ক নিয়ে এবং উপন্যাস, সেটি খুবই আমার কাছে আগ্রহ উদ্দীপক মনে হচ্ছে। তার কাছে আমি শুনবো অন্তহীন বিতর্ক যাত্রা বইটির নাম। আমি তার লেখকের সাথে কথা বলি এবং আসলে এই বইটিতে কি আছে তার কাছেই আমি জানার চেষ্টা করি। বুলবুল হাসান, আপনাকে স্বাগত। আপনি যদি একটু আপনার বইটি সম্পর্কে আমাদের একটু জানান। আমি তো ভেবেছি এটা বিতর্কের বই, বিতর্ক সংক্রান্ত কোনো বই, সংক্রান্ত তো বটেই। এটি উপন্যাস, কি ধরনের উপন্যাস? এটা আসলে বিতর্ক বিষয়ক উপন্যাস বলা যায়, কেননা আমি নিজে বিতার্কিক ছিলাম
এবং 90-এর দশকে আমার বেড়ে ওঠা, আমি সংগঠন করেছি, বিতর্ক করেছি, এবং বিতর্ক করতে করতে একটা পর্যায়ের পরে আমার মনে হলো যে বিতর্কের যেটা মানে চূড়ান্ত লক্ষ্য, সেই সমাজকে বদলে দেওয়া, মানুষের মনোজগৎকে বদলে দেওয়া, সেই কাজটি আসলে হচ্ছে না। আমরা শুধু ট্রফি জিততে চাই, আমরা বিতর্কের ভেতর দিয়ে অনেক বড় বিতর্কে কি কথাটা বলতে চাই, কিন্তু এটার যে একটা ওয়াইডার ইম্প্যাক্ট আছে সেটা আমি বিশ্ববিদ্যালয় জীবনে অনুভব করি। তখন একটা আন্দোলনের মতো করে আমাদের কাছে মনে হয়েছে যে প্রান্তিক মানুষের কাছাকাছি যেতে হবে এবং তাদের কথাগুলোকে ধারণ করতে হবে, তবেই মুক্তি। একটা বদ্ধ সমাজে আপনি যেমনটি বলছিলেন, অসামান্য একটি কবিতা বা গান, যেটাই বলি না কেন, কবিতা থেকেই গান আসলে, সুমনের প্রত্যেকটা গানকে আমি কবিতা বলি প্রথমত। যাই হোক, বিষয়টি হচ্ছে যে একটা বদ্ধ সমাজে কিন্তু বিতর্কের জায়গা নেই, কিন্তু একটা মুক্ত সমাজে বিতর্কের একটি জায়গা আছে। আমি আমার সমগ্র জীবনে এই কথাটিকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছি এবং এই পর্যায়ে এসে মনে হলো যে এই অভিজ্ঞতাটা নিয়ে আমার যে অভিজ্ঞতার রূপান্তর, সেটাকে নিয়ে একটা বই লেখা দরকার, যাতে করে তরুণ সমাজ উৎসাহিত হয় সমাজ বিনির্মাণে। আপনি একটা কথা বলছিলেন বুলবুল হাসান, যে আপনি সর্দার ফজলুল করিম থেকে শুরু করে, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে, হুমায়ুন আজাদ থেকে শুরু করে সকলের কাছে আপনি গিয়েছেন, সকলের কথা শুনেছেন এবং ওই যে মুক্ত সমাজ গড়ার জন্য যা যা দরকার, এবং সেই সাথে নিজেকেও তৈরি করা। আমি যদি একটু সেই সময়, আপনার পড়াশোনার সময়, আপনার গড়ে ওঠার সময়, হয়ে ওঠার সময় আর এখনকার সময়টাকে আপনাকে তুলনা করতে বলি, আপনি কি বলবেন? আমার কাছে এখন এটা খুবই, আমার মনে হয় যে অনেকে মনে করবেন যে স্টেরিওটাইপ কিনা, যে বেশিরভাগ জ্ঞানের আধার হচ্ছে ফেসবুক, কিন্তু আমাদের সময় তো ফেসবুক ছিল না। আমরা যারা 90-এর দশকে বেড়ে উঠেছি, বিতর্কের একটি বিষয় পেলে আমরা চলে যেতাম প্রফেসর আনিসুজ্জামানের কাছে, ডক্টর রেহমান সুবহানের কাছে, সর্দার ফজলুল করিম, এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার সময় বেঁচে ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় অধ্যাপক ছিলেন, আমার সরাসরি শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা সৈয়দ মনজুরুল ইসলাম। যে কোনো বিষয় হাতে পেলেই এই মানুষগুলোর কাছে গিয়ে আমার যে চিন্তাটা, সেই চিন্তার সঙ্গে তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের যে ইন্টেলেকচুয়াল যে ভাবনার যে জগৎ, সেটার সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়া হতো। আমার কাছে মনে হয় যে এখন এই সময়টাতে এই বিষয়টা মিসিং, কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান বা আমাদের যে কি বলবো, যে কনসেন্ট্রেশন করার যে সময়টা, এটা 1-2 মিনিটের বেশি না। আমার কাছে সবসময় মনে হয় যে আমরা খুব দ্রুত একটা কনক্লুশনে জাম্প করি। এমনকি ফেসবুকেও লম্বা লেখা এখন আর কেউ পড়ে না, রিল চলে পড়তে চায় না। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা দেশের তরুণ সমাজ যখন একটা বিষয়ের বা একটা ডিসকোর্সের গভীরে যেতে চান না বা ডিক করতে চান না, খনন, হ্যাঁ, তো সেটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা সবসময় ডিকনস্ট্রাকশন পড়েছি, নির্মাণ বিনির্মাণ। তো এই যে নির্মাণ বিনির্মাণের কাজটি, সেটা আমরা 90-এর দশকে করেছি। এই জায়গাটা থেকে যেহেতু আমরা সরে যাচ্ছি ডিভাইসের কারণে, প্রযুক্তির কারণে, কিংবা এটা একটা সংস্কৃতিগত ব্যাপারও হয়তো হতে পারে। আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ যুদ্ধটা আমরা রেখে গেছি বাংলাদেশে। আমি যেহেতু বিদেশে থাকি, আমি অসম্ভব ফিল করি, অনুভব করি যে এই যুদ্ধটা চালিয়ে নেওয়া দরকার। এই বইয়ের ভেতর দিয়ে আমার মনে হয় যে কিশোর বা তরুণ প্রজন্মের সবাই, তারা ওই যে গভীরে যাওয়ার যে ব্যাপার, সত্যের কাছাকাছি পৌঁছানোর যে ব্যাপার, সেটিকে অন্তত আত্মস্থ করতে চাইবে। একই সাথে যদি আমি একটু বুলবুল হাসান আপনাকে বলি, যে আমার মনে পড়ে যে আমরা যখন ছোট ছিলাম তখন টেলিভিশনে বিতর্ক দেখতাম। হ্যাঁ, এখন তো আসলে বিতর্কের নানান মাত্রা আমরা দেখতে পাই, সংসদীয় বিতর্ক দেখতে পাই, নানান ধরনের বিতর্ক এখন হচ্ছে। তো এই যে এত ধরনের বিতর্ক হচ্ছে, তারপরেও আমি যে কবিতাটা পড়লাম বা গানটি আমি বললাম, যে বিরোধীকে বাঁচতে দিতে হয়, বা বিরোধীর মতটাই আসলে একটা মুক্ত সমাজে এক বিরোধীরা কেমন আছে সেটি আসলে প্রমাণ করে, বিরোধীরা কেমন আছে সেটি প্রমাণ করে যে সমাজটি মুক্ত কি মুক্ত নয়। তাহলে সেই কাজগুলো, বা আপনারা যেখানে ছেড়ে গিয়েছিলেন যুদ্ধটা, সেটি আসলে তাহলে কোথায় গিয়ে পৌঁছালো, আমি যদি জিজ্ঞেস করি? এটাকে যদি আপনি ব্যর্থতা বলেন, তাহলে এটা আমাদের একটা সামষ্টিক ব্যর্থতা। মানে একটা সমাজে যখন স্থবিরতা নেমে আসে, তখন শুধুমাত্র একটি গোষ্ঠীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক কিংবা বিতার্কিক সমাজকে দোষ দেওয়া যায় না। এটা ওভারঅল আমাদের এক ধরনের ফেইলিয়ার। আমি কনক্লুশনে জাম্প করতে চাই না, সবাই মিলেই হয়তো আমরা ওই জায়গাটিতে পৌঁছতে পারিনি। আমার কাছে মনে হয় যে এই যে আপনি ভিন্ন মতের জায়গার কথাটা বললেন, দেখেন আমার একটা জায়গা, আমার বইয়ের একটা জায়গা আমি উল্লেখ করেছি যে আমি যেভাবে বড় হচ্ছি, আমি মোহাম্মদ রফি, লতা কিংবা চিন্ময়, সাগর সেন, এদের গান শুনে বড় হয়েছি। কিন্তু আমি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নবায়ন করতে পেরেছি। আমি একদিকে বব ডিলানের গান শুনছি লন্ডনে গিয়ে, আবার পুরনো গানেও ফিরে যাচ্ছি, পল্লীগীতি থেকে শুরু করে গ্রামের মাটির গানগুলো। তো এই যে একটা মানুষের যে বহুমাত্রিকতা এবং সেই বহুমাত্রিকতাকে, ভিন্ন মতকে জায়গা দেওয়ার যে সংস্কৃতি, সেটি বিতর্ক আমাকে শিখিয়েছে।
তো আমি মনে করি যে এটি যদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় তাহলে সত্যিকার অর্থে পরিবর্তন আসবে। আরেকটি বিষয় এখানে খুব উল্লেখযোগ্য উর্মি, আপনার ভালো লাগবে, সেটা হচ্ছে যে আমি তো বড় হয়েছি একটা মফস্বল শহরে। একটা মফস্বল শহর থেকে ঢাকায় আসার এই যে আরবান একটা সেটআপে নিজেকে মানিয়ে নেওয়ার যে যুদ্ধটা, সেখানে এই বিতর্ক আপনাকে রেজিলিয়েন্স তৈরি করেছে। আবার আমি ইংল্যান্ডে গিয়েছি, সেখানে আমি অনেক বড় বড় অক্সফোর্ড ডিবেটিং ইউনিয়ন থেকে শুরু করে কেমব্রিজে বিতর্ক বিচার কার্য করেছি এবং বিতর্কে অংশ নিয়েছি। এই যে অভিজ্ঞতাগুলো, এই যে রূপান্তর, ট্রান্সফরমেশন, সেটা প্রকৃত অর্থে বিতর্ক আমাকে করতে সহায়তা করে। শাহাদুজ্জামানের একটা লেখা আমার খুব মনে পড়ে যে যেন বা কাগজের নৌকোয় পাড়ি দিচ্ছি আগুনের নদী। মানে উনি ওনার লেখালেখি বা বইকে উনি বলেছিলেন যে আমি মফস্বল থেকে যে এলাম এই ঢাকা শহরে, আমাকে সাহস জুগিয়েছিল এই বই পড়া, পাঠাভ্যাস। আপনার হয়তো বিতর্ক, আমার হয়তো এরকম একটা কিছু রয়েছে, কিন্তু ওই সেই একই কথা। আপনি যেহেতু আমি শেষের দিকে আছি, কি করলে আমাদের ছেলেমেয়েরা আসলে এই আগুনের নদী কাগজের নৌকায় করে পাড়ি দিতে পারবে? তাদেরও কি এরকম কোনো না কোনো একটা ভালো অভ্যাস গড়ে তোলা, বই পড়া হতে পারে বা বিতর্ক হতে পারে? আপনি জামান ভাইয়ের কথা উল্লেখ করলেন। শাহাদুজ্জামান আমাদের খুব ভালো বন্ধু। আমরা ঠিক এই আলোচনাটাই আমার লন্ডনের বাসায় কিংবা জামান ভাইয়ের বাসায় করি, এবং আমার বইয়ের ঠিক পেছনে জামান ভাইয়ের একটা মন্তব্য আছে। উনি নিজেও কিন্তু বিতার্কিক ছিলেন, শাহাদুজ্জামান। আমার কাছে মনে হয় যে এই পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমার পরিপার্শ্ব একটা বিরাট ভূমিকা রাখে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং সর্বোপরি পরিবার। যেহেতু রাষ্ট্রের কাছে আমাদের এক্সপেকটেশনটা বেশি, রাষ্ট্র যদি ফেইল করে আপনাকে একটা অল্টারনেটিভ মেথডে যেতে হবে। আমার কাছে মনে হয় যে বাবা মা, এখানে আমার বাবা মাকে আমি আমার বইটি উৎসর্গ করেছি, আমাকে যেভাবে ওনারা বড় করেছেন, একটা অসাম্প্রদায়িক পরিবেশ, একটা সহনশীল সাংস্কৃতিক যে বহমানতা, সেটির ভেতর দিয়ে যে আমি যেতে পেরেছি, সেখানে পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে। মিসিং ওই জায়গাটিতে আমি জোর দিতে চাই। একটা জায়গায় এসে থামতে পারি, এখানে থামতে পারি, কারণ এখান থেকে তো শুরু করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে বুলবুল হাসান, এবং আপনার অন্তহীন বিতর্ক যাত্রা, একটি আত্মজীবনী খসড়া, এটির শুভকামনা রইল আমাদের জন্য। কথা বলছিলাম লেখক, সাংবাদিক, বিতার্কিক বুলবুল হাসানের সাথে তার বই অন্তহীন বিতর্ক যাত্রা নিয়ে। আমি জানিয়ে দিতে চাই আজ মেলার 25তম দিন, আর মাত্র কয়েকটা দিন বাকি, এবং এই কয়েকটা দিনেই কিন্তু সিরিয়াস পাঠক যারা তারা বই কেনেন। মেলার পরিবেশ আমি যদি বলি যে অনেকেই আসছেন এবং সত্যিকার অর্থে এখন বই কেনে, যদিও প্রকাশকরা একই কথা বলছেন যে এবার খুব একটা বই বিক্রি অন্যবারের তুলনাতেও খারাপ। এমনিতেই বইমেলায় খুব যে একটা বই বিক্রি হয় তা না, কিন্তু শেষের দিনগুলোতে প্রকাশকদের এক ধরনের আশা থাকে, অপেক্ষা থাকে, সেটি এবার সেইভাবে পূরণ হচ্ছে না বলে প্রকাশকরা জানাচ্ছেন। আর মাত্র কয়েকটা দিন, 28 তারিখ পর্যন্ত মেলা আছে। সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রান্তে সৃজনশীল লেখকদের যে স্টলগুলো সেগুলো রয়েছে, আর বাংলা একাডেমির প্রান্তে প্রতিষ্ঠানগুলো তাদের স্টল। সব মিলিয়ে আমরা শেষের দিকে হাঁটি হাঁটি পা করে একদম মেলার শেষের দিকে, আমার এই বক্তব্য বা এই বইমেলার খবর জানানোরও শেষের দিকে চলে এসেছি, বইমেলারও শেষের দিকে। আর মাত্র কয়েকটা দিন নিশ্চয়ই পাঠক আসবেন এবং বই কিনবেন, সেই আশাবাদ রাখছি। ফিরে যাচ্ছি স্টুডিওতে সুরভির কাছে। সুরভি। উর্মি, ধন্যবাদ আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।